বিগত 17 বছর ফ্যাসিস্ট সরকারের আন্দোলনে এই প্রবাসীদের ভূমিকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা। তারা আমাদেরকে এক কথায় বলা যায় আন্দোলন যখন একেবারে স্তিমিত হয়ে যাচ্ছিল, হাসিনা সরকারের যে হয়রানি, গুম, নির্যাতনের শিকার হয়ে নেতাকর্মীরা যখন প্রায় আপনার স্তব্ধ হয়ে গিয়েছিল, ঠিক সেই সময় কিন্তু প্রবাসীরা আমাদেরকে টিকিয়ে রেখেছিল। সুপ্রিয় দর্শক, আমরা এখন কথা বলবো বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রে আগত বাংলাদেশ জাতীয় সংসদের সংসদ সদস্য নবনির্বাচিত এবং বাংলাদেশ শিক্ষক ফেডারেশনের যে মহাসচিব ছিলেন দীর্ঘ সময় ধরে, গত 17 বছর ধরে, যার সুযোগ্য নেতৃত্বে আমরা বাংলাদেশের সকল পর্যায়ে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের সময় যাকে রাস্তায় দেখেছি, সর্বাত্মকভাবে যিনি ছিলেন, সেই সেলিম ভূঁইয়া, অধ্যক্ষ সেলিম ভূঁইয়াকে আমরা পেয়েছি যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে। আপনি এই সফর সম্পর্কে যদি আমাদেরকে একটু সংক্ষেপে বলেন। ধন্যবাদ আপনাকে। আমি ব্যক্তিগত সফরে যুক্তরাষ্ট্রে এসেছি। এখানে এসে, এর আগেও আমি কয়েকবার এসেছি, এখানে এসে প্রবাসীদেরকে, যারা যুক্তরাষ্ট্রে অবস্থান করছে, আমাদের দেশের আমাদের ভাই বোনেরা, তারা এত বেশি আন্তরিক এবং তারা দেশের জন্য, আমার মনে হয় এত বেশি দেশকে তারা ভালোবাসেন, দেশের যে কোনো প্রয়োজনে আমরা তাদেরকে কাছে পাই। প্রাকৃতিক দুর্যোগ, মহামারী, সবসময় এই প্রবাসীদেরকে আমরা পেয়েছি। তারা বিভিন্নভাবে আমাদেরকে সহযোগিতা করেছেন। বিগত 17 বছর ফ্যাসিস্ট সরকারের আন্দোলনে এই প্রবাসীদের ভূমিকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা। তারা আমাদেরকে এক কথায় বলা যায় আন্দোলন যখন একেবারে স্তিমিত হয়ে যাচ্ছিল, হাসিনা সরকারের যে হয়রানি, গুম, নির্যাতনের শিকার হয়ে নেতাকর্মীরা যখন প্রায় আপনার স্তব্ধ হয়ে গিয়েছিল, ঠিক সেই সময় কিন্তু প্রবাসীরা আমাদেরকে টিকিয়ে রেখেছিল। তারা প্রবাসী থেকে নিজেদের কাজকর্ম বন্ধ রেখে তারা দীর্ঘদিন আমাদের আন্দোলনে অংশগ্রহণ করেছে। বিশেষ করে প্রবাস থেকে তারা যেই ভূমিকা নিয়েছে, আওয়ামী সরকারের, ফ্যাসিস্ট সরকারের কোনো লোককে তারা বিদেশের মাটিতে ঢুকতে দেয়নি, যেহেতু তারা দেশের মানুষকে নির্যাতন করছেন, হয়রানি করছেন, সেই কারণে। সুতরাং আমি এখানে এসে আমাদের প্রবাসী ভাইয়েরা যেই ভালো অবস্থানে যারা আছেন দেখে আমি খুব গর্ববোধ করছি যে না, তারা আমাদের দেশের সম্পদ, রেমিটেন্স যোদ্ধা। তো সেই জন্য আমাদের সরকারেরও কিছু দায়িত্ববোধ আছে। আমরা চাবো যে প্রবাসীদেরকে যাতে মূল্যায়ন করা হয়। এবং আপনারা জানেন যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যিনি বলেছেন আই হ্যাভ এ প্ল্যান, এবং এই প্ল্যানগুলি কী কী, তার মধ্যে কিন্তু একটা দেখতে পাচ্ছেন আপনারা যে প্রবাসীদের জন্য উনি প্রবাসী কল্যাণ কার্ড করার অলরেডি একটা সিদ্ধান্ত নিয়েছেন। এবং প্রবাসীদের যদি এই কল্যাণ কার্ড, এই প্রবাসী কার্ড দেওয়া হয়, তাহলে এই কার্ডের বিনিময়ে তারা অনেক সুযোগ সুবিধা পাবে। প্রবাস থেকে যখন তারা ঢাকা বিমানবন্দরে নামে, তাদেরকে বিভিন্নভাবে হয়রানি করা হয়, তাদের ব্যাগ কেটে জিনিসপত্র ব্যাগের ভিতর থেকে নিয়ে যাওয়া হয়। কিন্তু এবার আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আপনাদেরকে প্রবাসী কার্ড দিয়ে আপনাদেরকে সেখানে প্রায় ভিআইপির মর্যাদায় সেখানে যাতে আপনারা চলাফেরা করতে পারেন, সেই জন্য এই কার্ডটা দেওয়া হচ্ছে। এবং আমি লক্ষ্য করছি যে আমার এলাকায় আমি দেখেছি যারা প্রবাসে থাকে, এই সমস্ত ভাই বোনদের জমি জমা অনেকে দখল করে নিয়ে যেতে চায়। কিন্তু এই প্রবাসী কার্ড দিয়ে আপনি আইনি সহায়তা, খুব দ্রুত আইনি সহায়তাগুলি পাবেন। থানায় গেলে থানাও আপনার কাজটি অগ্রাধিকার ভিত্তিতে করে দেবে, এই ধরনের নির্দেশনা থাকবে। সুতরাং আমরা আপনাদের কাছে যে সহযোগিতা পেয়েছি, পাবো ভবিষ্যতেও, এটা যাতে আপনারা চলমান রাখেন। এবং আমরাও চেষ্টা করব যে আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যে মূল কমিটিগুলিতে যাতে আপনারা আরও গুরুত্বপূর্ণ পদে থেকে আমাদেরকে সহযোগিতা করতে পারেন, সেই ব্যবস্থা করার জন্য আমি মাননীয় প্রধানমন্ত্রীকে অনুরোধ করি। বিগত 17 বছর ধরে যে আপনারা শিক্ষক ফেডারেশন, তো এই শিক্ষক ফেডারেশন নিয়ে যদি আপনি বলেন, কারণ আপনি শিক্ষকদেরকে নিয়ে দিন রাত রাস্তায় ছিলেন, আমরা দেখেছি যুক্তরাষ্ট্রের বিভিন্ন পর্যায়ের সকল পর্যায়ের মানুষ কিন্তু আপনাদের যে বলিষ্ঠ নেতৃত্ব এবং সকল ধরনের অত্যাচার নির্যাতন সহ্য করে কিন্তু আপনি নিজেও দীর্ঘ সময় ধরে কারাবরণ করেছেন এবং আপনার বিরুদ্ধে অসংখ্য মামলা ছিল। তো বর্তমানে যে এই যে রাস্তায় বিভিন্ন পর্যায়ের শিক্ষার্থীরা নানা ধরনের অজুহাত নিয়ে রাস্তায় নেমে বিভিন্ন ধরনের অশ্লীল কথাবার্তা বলছে মাননীয় শিক্ষামন্ত্রীকে নিয়ে, বা আপনি যেমনটা দেখেছিলেন কিছুদিন আগে, কিন্তু তো এই ধরনের তো ব্যাপারগুলো কিন্তু নতুন করে দেখা যাচ্ছে, এবং এই জিনিসগুলো আপনারা কিভাবে মোকাবিলা করবেন আগামী দিনগুলোতে?
ধন্যবাদ আপনাকে। আমি শিক্ষক কর্মচারী ঐক্য জোটের চেয়ারম্যান এখনও আছি এবং আমরা বিগত 17 বছরে ফেসিস সরকারের বিরুদ্ধে আন্দোলন করেছি শিক্ষকদের দাবি আদায়ের জন্য, পেশাগত দাবিগুলির জন্য। কিন্তু ওই সরকার সেই কথাগুলি শোনেননি, সেই বলে আমরা রাস্তায় ছিলাম। এক পর্যায়ে 2015-24 জানুয়ারি আমাকে আমার কলেজের অধ্যক্ষের চেয়ারে বসা থাকা অবস্থায় আমাকে গ্রেপ্তার করে নিয়ে যে আমার বিরুদ্ধে বিস্ফোরণ মামলা, গাড়ি পোড়ার মামলা, মানে 302 ধারার অনেকগুলি মামলা আমার বিরুদ্ধে দেওয়া হয়। সর্বমোট আমি জেলে 1 বছর প্রথমে ছিলাম, তারপরে 3 মাস ছিলাম, তারপরে আবার 3 মাস ছিলাম, তারপরে আবার 2.5 মাস ছিলাম। একটার পর একটা আমাকে শুধু জেলের মাধ্যমেই এই সময়গুলি পার করতে হয়েছে। কিন্তু তার কারণটা ছিল যে আমি পেশাজীবীদের আন্দোলন করা, এটাই ছিল সরকারের আমাকে মানে হয়রানির কারণগুলো। এখন আমাদের এই সরকার আসছে, মাননীয় প্রধানমন্ত্রী চাচ্ছে শিক্ষাকে নতুনভাবে সাজানোর জন্য। দীর্ঘ 17 বছর শিক্ষা ব্যবস্থা ধ্বংস করে ফেলেছিল হাসিনা সরকার। এই অবস্থাটাকে আবার কীভাবে পুনরুদ্ধার করা যায় সেই জন্য আমাদের মাননীয় প্রধানমন্ত্রী অত্যন্ত সজাগ আছেন। এখন ছাত্রছাত্রীদের যে অশ্লীল বক্তব্যগুলি আমরা কেউ সাপোর্ট করি না, এটা অন্যায়। কিন্তু তাদেরকে আমরা তারা কেন আন্দোলনটা করছে সেই বিষয়গুলি আমাদের বোঝার একটু দরকার। কারণ বর্তমানের যেই পরিস্থিতি, এটা কিন্তু বিগত 17-18 বছরের আগের যে অবস্থা আর বর্তমানের অবস্থা কিন্তু এক না। এটা সামাজিক যোগাযোগ মাধ্যমের যুগ। এখন আপনি যদি বলেন নকল হচ্ছে, নকলের ব্যবস্থা এখন নাই। কারণ এখনের যে লেখাপড়ার সিস্টেমটা, সেখানে নকল নয়। কারণ এখানে হলো অবজেক্টিভ টাইপ প্রশ্ন, মানে মাল্টিপল চয়েস। এই প্রশ্নগুলোতে কোনো নকলের বিষয় নেই, টিকতে নেই। পরবর্তীতে যেগুলি আছে এটা সৃজনশীল। এই সৃজনশীল প্রশ্ন এখানে নকল করে কেউ পরীক্ষা দেওয়ার কোনো সুযোগ নেই। সুতরাং এই বিষয়গুলি বলাতে ছাত্র অভিভাবকরা খুব ক্ষুব্ধ হয়েছে যে আমরা তো নকলই নাই, কিন্তু আমাদেরকে নকলের কথা কেন আসছে। এটা আরেকটি বিষয় হয়েছে, শিক্ষা মন্ত্রণালয় একটা বিরাট মন্ত্রণালয়। এখানে আপনি কাজের মাধ্যমে আপনার যোগ্যতার প্রমাণ করতে হবে আমাদের। এখানে যদি আমরা বেশি কথা বলি, অতি কথা বলি, আমরা নিজেকে মিডিয়ায় জাহির করতে চাই, তাহলে হয় কি, এটা এই যে আমি যেটা বললাম সামাজিক যোগাযোগ মাধ্যমের যুগ, সবাই বুঝে, হ্যাঁ, সবাই এটা নিয়ে তখন সমালোচনা করে। এতে হলো কি, এতে সরকার মানে বিতর্কিত হয়ে গেল। যেই সরকার চাচ্ছে শিক্ষাক্ষেত্রে বাংলাদেশের ইতিহাসে প্রথম সর্বোচ্চ বাজেট দেন, এই বাজেট দিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী, এবং এখানে কারিগরি শিক্ষাকে কীভাবে ডেভেলপ করা যায় আমাদের মাননীয় প্রধানমন্ত্রী 31 দফা রাষ্ট্র কাঠামো মেরামতে জোর দিয়েছেন। এই 31 দফায় শিক্ষার কথা বলা হয়েছে, ছাত্রদের কথা বলা আছে, অভিভাবকদের কথা বলা আছে, সবার কথা বলা আছে। সুতরাং এটাকে আমরা ফলো করব, মাননীয় প্রধানমন্ত্রী কী চায় এটাকে ফলো করে এই কাজগুলি যাতে আমরা বাস্তবায়ন করি, এটাই আমাদের এখন মূল উদ্দেশ্য। একজন আইন প্রণেতা হিসাবে এই যে আজকে গণভোটের রায়টি বাস্তবায়ন হচ্ছে না, যেই ইস্যুটাকে নিয়েই মূলত আপনাদের বিরোধী পক্ষ সংস্কার যে প্রস্তাবটি, আপনারা চাচ্ছেন যে সংবিধান সংশোধন, তারা চাচ্ছে সংস্কার। কিন্তু আপনারা তো ভোটের আগে জনগণকে আশ্বস্ত করেছিলেন যে এই গণভোটটা আপনারা বাস্তবায়ন করবেন এবং প্রতিটি ধারা সেগুলো সবগুলো বাস্তবায়নের সাপেক্ষে 4টি পয়েন্টে কিন্তু গণভোটটি হয়েছিল। তো আজকে যদি এই গণভোটকে বাস্তবায়ন করা না হয়, আগামী দিনে জনগণ কীভাবে আপনাদের উপর আস্থা রাখবে বলে আপনি কীভাবে এটাকে ব্যাখ্যা করবেন? না, দেখুন, এখানে গণভোটের বিষয়টি আমরা কিন্তু গণভোটের বাইরে না, বিপক্ষে না। এবং আপনারা শুনেছেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন যে গণভোটের পক্ষে ভোট দেওয়ার জন্য, এবং সেই জন্য আমরা ভোটও দিয়েছি। কিন্তু এটা সংস্কার, এটাকে আপনার যদি আমরা সংবিধানে কারেকশন করতে না পারি, তাহলে তো এটা আপনাকে সেটাকে আপনার ম্যান্ডেট দেওয়া যাচ্ছে না। কারণ এখানে সংখ্যা দিকের ভিত্তিতে এই গণভোটকে আবার এখানে সংবিধানে পরিবর্তন করতে হবে, সংবিধানে এটাকে স্বীকৃতি দিতে হবে। এবং আমাদের কিন্তু আমাদের এই যারা এটার দায়িত্বে ছিলেন, ওনারা কিন্তু নোট অফ ডিসেন্ট দিয়েছিলেন, এবং ওনারা এই কথা বলেছিলেন যে এটাকে সংবিধানে সংশোধনী আনতে হবে এটার ভিতরে। এবং ওই নোট অফ ডিসেন্টটা তারা মানে নাই, না মেনে তারা যেটা করেছিলেন সেটা আমি মনে করি সেটা সঠিক করে নেই। এই জন্য আমরা মাননীয় প্রধানমন্ত্রীর ওনার নির্দেশে এটাকে আবার সংবিধানে পরিবর্তনের জন্য, সংবিধানে এটা আনার জন্য সংবিধানে আমাদের জাতীয় সংসদে তোলা হয়। জাতীয় সংসদের সংখ্যাধিক্যের ভোটে এটাকে এখন আইনে পরিণত না করার জন্য সংবিধান যেহেতু এটাকে
মানে এরাও করে না, জি। সেই জন্য এটাকে আমরা করতে পারি নাই আর কি। আমাদের সদিচ্ছা ছিল করার জন্য। ধন্যবাদ। তো সর্বশেষ আমি জানি যে আপনি আজকে বাংলাদেশে চলে যাচ্ছেন এবং আপনি গত কয়েকদিন যাবৎ নিউ ইয়র্কে অবস্থান করেছেন। তো প্রবাসীদের উদ্দেশ্যে এবং আপনার এলাকার জনগণের উদ্দেশ্যে আপনি কি বলবেন? না, আমি তো প্রথমে বলেছি যে আমি আপনাদের জন্য গর্ববোধ করি। প্রবাসে যারা আছেন তারা রেমিটেন্স যোদ্ধা এবং তারা আমাদের দেশের অর্থনীতির যে চাকা, তারা আপনারাই এটাকে সচল রেখেছেন এবং এভাবে আপনাদের কাছ থেকে আমরা আরও কিছু অনেক প্রত্যাশা করি, কিন্তু আমরাও আপনাদেরকে কিছু দিতে চাই। যে আমাদের সরকার চাচ্ছে আপনাদেরকে মূল্যায়ন করতে। এই যে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যে সমস্ত কমিটি হচ্ছে, সেখানে আমরা প্রবাসীদেরকে আমরা জায়গা দিচ্ছি, বিভিন্ন পদ পদবি দিচ্ছি এবং তাদেরকে যে প্রবাসী কার্ডের মাধ্যমে আমরা চাচ্ছি যে ওনাদেরকে মূল্যায়ন করার জন্য আপনারা ইনশাল্লাহ যাতে ভিআইপির মর্যাদায় আমাদের দেশে চলতে পারেন, সেটা আমরা চাচ্ছি। এবং আমাদের দেশের যারা এখানে প্রবাসে আছেন তাদের যে আপ্যায়ন, আমাকে নিয়ে তাদের যে ঘোরাফেরা, এই পুরো আমেরিকার এই বিশেষ করে নিউ ইয়র্ক সিটি দেখা, তারা যে আজ মানে ভূমিকা রেখেছেন, সেই জন্য আমি তাদের কাছে কৃতজ্ঞ। মাননীয় সংসদ সদস্য অধ্যক্ষ সেলিম ভুঁইয়া, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আমরা আশা করছি ইনশাল্লাহ ফিউচার আবারও কথা বলবো। আপনার শুভকামনা করছি এবং আপনি যেন নিরাপদে বাংলাদেশে ব্যাক করতে পারেন। অসংখ্য ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ। জি। থ্যাংক ইউ, হ্যাঁ। থ্যাংক ইউ ভেরি মাচ।